ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নিয়ে হয়তো অনেক দেশ পিছনের দিকে গেছে, মুক্তিযুদ্ধকে উনি কন্টিনিউয়াস অপমান করেছে, মুক্তিযুদ্ধের মহানায়কদের, কিন্তু একটা মানুষের মোহ ভেঙেছে, নাহলে সারা জীবন অনেকের আফসোস থাকতো যে একবার যদি ইউনূস সাহেব দায়িত্ব নিত আমরা বোধহয় সিঙ্গাপুরের কাছে যেতাম। আসিফ নজরুল সাহেব যেভাবে বিচার বিভাগকে ধমকিয়েছে জামিন দেওয়ার জন্য দুইবার, আসিফ নজরুল সাহেবরা বা ইউনূস সাহেবরা প্রতিহিংসা করতে গিয়ে শুরু থেকে এটা মনে হয়েছে যেন প্রতিশোধের বিচার। তা আমি তো দেখি বাংলাদেশের সকল বিষয় বিচারাধীন, তাহলে তো কোনো বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না। 5 আগস্টের পর একটা প্রত্যাশা ছিল যে, আমি বলেছি অনেকবার, যে অন্তত এইবার বিচারপতিরা সাহস করে বিচারটা করবে। এই বিচার শুরু থেকেই বিতর্কিত, ভবিষ্যতেও বিতর্কিত হবে। আপনি 100টা কাজের ভিতরে সরকারের, ধরো যাক আপনি এই সরকারের শুভাকাঙ্ক্ষী, আপনি 100টা কাজের মধ্যে 99টার প্রশংসা করবেন, একটার সমালোচনা করবেন, ওই একটার সমালোচনা করার জন্যই আপনার কল্লা শেষ। চর্চা সংলাপে আজকের অতিথি সাংবাদিক জয় মামুন ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ঘুষ নেয়ার অভিযোগ নিয়ে। কথা বলবো 12ই মার্চ শুরু হওয়ার সংসদ অধিবেশন নিয়ে। কথা বলবো চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। জয় মামুন ও সৈয়দ মামুন মাহবুব, আপনাদের দুজনকে স্বাগত চর্চায়। প্রথমেই মামুন মাহবুবের দৃষ্টি আকর্ষণ করছি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বিরুদ্ধে বিবাদী পক্ষের কাছ থেকে 1 কোটি টাকা ঘুষ চাওয়া নিয়ে খবর বের হয়েছে, এবং এই খবরটি করেছেন প্রখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যান। বাংলাদেশে প্রথম আলো এবং বাইরের নেত্র নিউজে এটি প্রকাশিত হয়েছে। আর এই ডেভিড বার্গম্যান আওয়ামী লীগ আমলে যে যুদ্ধাপরাধের বিচার হয়েছিল তখনও সেই বিচারের ত্রুটি বিচ্যুতি নিয়ে রিপোর্ট করেছেন। এবারেও অন্তর্বর্তী সরকারের আমলে যখন এই মামলাটি শুরু হয় তখনও এই যে অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের সর্বোচ্চ আদালত নয়, কিন্তু একটা সবচেয়ে মর্যাদাপূর্ণ আদালত, যেখানে মানুষ মনে করে যেখানে ন্যায় বিচার পাবে এবং গুরুতর অপরাধের বিচার সেখানে হওয়ার কথা। সেই আদালতে যারা আইনজীবী, বিশেষ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তাদের সততা, তাদের পেশাগত দক্ষতা প্রশ্নাতীত থাকা উচিত। কিন্তু আমরা দেখলাম যে এই অভিযোগ, এরকম অভিযোগ কিন্তু এর আগেও এসেছে, কিন্তু এটি সুনির্দিষ্টভাবে। আপনি বিষয়টি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে। এবং ইতিমধ্যে ওই আইনজীবী পদত্যাগ করেছেন। জি, দেখেছি। ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সঙ্গে সহ আলোচক বাংলাদেশের সিনিয়র একজন সাংবাদিক জয় মামুন ভাইকে শুভেচ্ছা, এবং আপনার সারা বিশ্বব্যাপী অগণিত বাংলা ভাষাভাষী দর্শকদের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আওয়ামী লীগের আমলে ওই সময়কার চিফ প্রসিকিউটর বা প্রসিকিউটরের বিরুদ্ধে একজন শুধু এক আইনজীবী আসামির বাসায় গিয়েছিল কথা বলার জন্য, এছাড়া কোনো আর্থিক কোনো কেলেঙ্কারির অভিযোগ ছিল না। একটা ছিল স্কাইপে, সেটা আলাদা। কিন্তু এই ট্রাইব্যুনালে অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার আসিফ নজরুল সাহেবরাই দায়ী। প্রথম কথা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে বা এমপিদের বিরুদ্ধে একটা তো দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন থেকে মামলা হওয়ার কথা বা হবে যদি থাকে। আর এই যে ফৌজদারি যে অপরাধ, আমাদের প্রচলিত ফৌজদারি আইনই যথেষ্ট। এর বড় প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কিন্তু নর্মাল ফৌজদারি আইনে হয়েছে, প্রচলিত আইনই হয়েছে, স্পেশাল ট্রাইব্যুনাল হয়নি। বরং ওই সময় অনেক অতি উৎসাহীরা বুঝিয়েছিল, কিন্তু তখন বিবেকবান মানুষরা বলছেন আপনি রেগুলার আইনে করেন, রেগুলার আদালতে, যাতে ন্যায় বিচারের সুযোগ সব। এবং এক্ষেত্রে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের একটা ভূমিকা, হ্যাঁ, খুবই তিনি পরামর্শ খুবই দৃঢ় ভূমিকা ছিল যে এইটা আইনেই করা হোক, না হলে পরবর্তীকালে এটা প্রশ্ন। আমি আইনজীবী হিসাবে মনে করি যে এই আসিফ নজরুল সাহেবরা বা ইউনূস সাহেবরা প্রতিহিংসা করতে গিয়ে শুরু থেকে এটা মনে হয়েছে যেন প্রতিশোধের বিচার। বাংলাদেশে আরও অনেক যোগ্য আইনজীবী ছিল, আমি কাউকেই খাটো করছি না, কিন্তু প্রথম উনি যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিলেন যাকে, এবং তার নেতৃত্বে যে আরও যারা প্রসিকিউটর হলেন, প্রত্যেকে একটা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের, এবং তারা আওয়ামী লীগ আমলে বা 9 থেকে 15, 16 বা 18 পর্যন্ত যে যুদ্ধাপরাধীদের বিচার হলো,
সেখানে তারা সরাসরি যুদ্ধাপরাধীর পক্ষে আইন, মানে বিবাদী পক্ষের হ্যাঁ, তার চেয়ে বড় কথা আইনজীবী থাকতে পারে, তার প্রফেশনাল কাজ, যেরকম আপনারা সাংবাদিক, কিন্তু তারা এটা রাজনৈতিক বক্তৃতা দিয়েছে, তারা বলেছে এটা জুডিশিয়াল কিলিং। তো শুরু থেকেই এক জনগণের একটা ব্যাপক অংশের মধ্যে মনে হয়েছে যে যতটা না শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিচার, তার চেয়ে যেন মনে হচ্ছে যে শেখ হাসিনা কেন যুদ্ধাপরাধীদের বিচার করলো, সেটার প্রতিশোধের জন্য এই বিচার এটা। এবং এখন এই তাজুল ইসলাম সাহেবকে অপসারণের পরে, এই নতুন সরকার আসার পর যে দুর্নীতির ব্যারেজ অভিযোগ আসলো হাজার হাজার কোটি টাকার, এবং তারই প্রসিকিউটর করলো তাজুল সাহেবের ওই টিমের। তো এইটা আমি মনে করি যে আমাদের দেশে অবশ্য হয় না, একটা সুষ্ঠু তদন্ত খুব জরুরি। আমি কাউকে এখন বিচারে দোষী সাব্যস্ত বলতে চাই না। আজকে যে ঘটনা বললেন বা আমরা তাজুল ইসলাম সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ শুনলাম, আমি মনে করি সরকারেরই উচিত হবে, আইন মন্ত্রণালয়, এইটার একটা নিরপেক্ষ শব্দ তো খুব কঠিন, অ্যাটলিস্ট সুষ্ঠু একটা তদন্ত হওয়া দরকার। মানে বস্তুনিষ্ঠ হ্যাঁ, তদন্ত, না হলে হবে কি পুরো যথাযথ তদন্ত, হ্যাঁ, পুরো বিচারটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যেমন ওই যে রাজসাক্ষী করার সময় আরেক আইনজীবী উপস্থিত ছিল ধানমন্ডির ইয়েতে, আর চিফ প্রসিকিউটর সাহেব আমার জন্য খুব এম্বারাসমেন্ট, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল রাজশাহী ইউনিভার্সিটি, কিন্তু তার যে বক্তব্য, তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, মনে হচ্ছে যেন সে চিফ ইনভেস্টিগেটিং অফিসার। অ্যাকচুয়ালি চিফ প্রসিকিউটরের এত ব্রিফিংয়েরও কিছু নাই নানা বিষয়। তারপরে যে জিয়াউল আহসানের বোনের সঙ্গে রাগারাগি সব মিলে, আবার আজকে যে টেলিসংলাপ আমাকে এক আমার জুনিয়র ফ্রেন্ড শোনালো কোর্টের কাজের মধ্যেই, তো এটা তো সাংঘাতিক বিষয় যে হাফ পেমেন্ট এখন দেন, পরে পেমেন্ট কাজ হওয়ার পরে। না সে তো অন্য আইনজীবী, হ্যাঁ, যাই হোক, যিনি নাই তো এখন। নাই মানে আজকে গতকালই সে পদত্যাগ করেছে, সে পদত্যাগ করে তো এই গুঞ্জনকে আরো মানে জনমনে দৃঢ় করার, এই জন্য কোনো কাজ করার আগে উচিত হবে পুরো এই যে 18 মাস বা আজকের সহ এই পুরো ঘটনাটার পুরো এই প্রসিকিউটরদের একটা সুষ্ঠু তদন্ত করা, না হলে এই বিচার শুরু থেকেই বিতর্কিত, ভবিষ্যতেও বিতর্কিত হবে। সাংবাদিক হিসেবে জয় মামুন, আচ্ছা, আমি একটু বিচার বিভাগ নিয়ে কথা বলতে বিব্রত বোধ করি, কারণ বলা হয় যে ওনারাই বলেন বা আইনজীবীরা বলেন, বিচারকরা বলেন যে হ্যাঁ, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না, কিন্তু আমি তো দেখি বাংলাদেশের সকল বিষয় বিচারাধীন, তাহলে তো কোনো বিষয় নিয়েই মন্তব্য করা যাবে না। এবং আমার এই মুহূর্তে আপনাদের কথাবার্তা শুনতে শুনতে এক ভদ্রলোকের কথা মনে পড়ল। তিনি হচ্ছেন ব্যারিস্টার রফিকুল হক, প্রয়াত আইনজীবী, বাংলাদেশের অত্যন্ত প্রসিদ্ধ আইনজীবী। তো উনি একদিন, আমি তখন এটিএন বাংলায় নিয়মিত টকশো করি আপনার মতো, তো একদিন কোনো একটা প্রসঙ্গ, তখন বোধহয় ওই যে 1/11-এর পরবর্তী সময় শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনেরই আইনজীবী হিসেবে উনি কাজ করেন। তো উনি একটা এই টকশোতে কথার প্রসঙ্গে এক পর্যায়ে বললেন যে বিচারপতিদের কথা কি বলবো, ওরা তো আসলে ওই সকালবেলা অফিসে গিয়ে জানলার পর্দা খুলে দেখে বাতাসে পতাকা কোন দিকে ওড়ে সেটা দেখে ওরা সিদ্ধান্ত নেয়। তো এখন এটা ব্যারিস্টার রফিকুল হকের পক্ষে বলা সম্ভব, কারণ ওনার অন্তত 9 জন সহকারী আইনজীবী ওনার সঙ্গে কাজ করেছেন, পরবর্তী সময় তারা প্রধান বিচারপতি হয়েছেন, ফলে উনি যাই বলবেন ওনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আমি যদি এইসব কথা বলতে যাই তাহলে তো আমাদের গর্দান যাবে। তো ফলে বিচার বিভাগ নিয়ে মানুষের ভিতরে যে একটা, আমরা বলে থাকি যে বিচার বিভাগ হচ্ছে সবশেষ আস্থার জায়গা মানুষের, আবার সবচেয়ে বড় অনাস্থার জায়গাও কিন্তু বিচার বিভাগ। কারণ বাংলাদেশে বিচারের নামে যত প্রহসন বাংলাদেশে হয়, এবং বিচারের নামে মানে মানুষ যতভাবে বিচার বঞ্চিত হয়, যতভাবে বিনা বিচারে মানুষ জেল খাটে, এবং আদালতের চত্বরে মানুষের হাঁটতে হাঁটতে যে পরিমাণ জুতার তলা ক্ষয় হয়, মামলার তারিখ পরিবর্তন হতে হতে মানুষ মরে যায়, ছেলে মেয়ে বুড়ো হয়ে যায়, তারপরও মামলার নিষ্পত্তি হয় না। এবং আপনি একসময় প্রথম আলোতে কাজ করতেন, প্রথম আলোর প্রথম সংখ্যার আমার হেডলাইনটা মনে আছে, প্রথম সংখ্যার যে সুপ্রিম কোর্টে মামলা জট, এত হাজার মামলা। আজকে আপনি গিয়ে দেখেন 25 বছর পরে, সেই 98 সালে বোধহয় প্রথম আলো বের হয়েছিল, এখন তার চেয়ে 10 গুণ বেড়েছে। তার মানে পরিস্থিতির কোনোই উন্নতি হয় নাই। তো মূল কথাটা হচ্ছে যে বিচারাঙ্গন যেমন মানুষের আশার জায়গা, তেমনি এই বিচারাঙ্গন মানুষকে হতাশায় পরিপূর্ণ করে ফেলে। আপনি শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলছেন, একদম বাংলাদেশের নিম্ন আদালত, ক্ষুদ্রতম উপজেলা পর্যায়ের যে আদালত, সেখান থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় যাবেন, মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। এখন একটু আগে মামুন ভাই বলছিলেন তদন্তের কথা, আমার তো ভয় লাগে যে তদন্ত, আপনি সরিষার মধ্যে যখন ভূত থাকে, আপনি কাকে দিয়ে তদন্ত করবেন? আমরা বলি যে কোনো একটা সাধারণ ঘটনা ঘটলে যে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, মানে সর্বোচ্চ তদন্ত, এর উপরে আর কোনো তদন্ত নাই। তো সেই বিচার বিভাগের মধ্যেই যদি এরকম লোক থাকে, ওই যে একটু আগে নাম আর বলতে চাই না, চিফ প্রসিকিউটর ছিলেন, তিনি একবার বললেন, টেলিভিশনে দেখলাম যে পুলিশ গুলি করেছে আওয়ামী লীগের সময় জুলাই আন্দোলনে, যে এমন গুলি করলো যে মাথার মধ্যে আগুন ধরে গেল চুলে।
তো পৃথিবীতে কোন বুলেট এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে যে এই বুলেট দিয়ে গুলি করলে চুলে আগুন ধরে যেতে পারে? তো বিইং এ চিফ প্রসিকিউটর অফ এ স্টেট কোর্ট, সেখানে উনি বলে দিলেন যে গুলির কারণে আগুন ধরে গেল। এইরকম লোকদেরকে আমরা চিফ প্রসিকিউটর বা সরকারি আইনজীবী বা এরকম প্যানেল হিসেবে তাদেরকে আমরা নির্বাচন করি। রাষ্ট্রই তো করে, বাংলাদেশই তো করে, আপনি আমি তো করি, মানে আমাদের দেশেই তো হয়। তো সেইখানে আপনি কার উপরে আস্থা রাখবেন? আমি আরেকটা কথা ছোট্ট করে এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে 5ই আগস্টে সরকার পরিবর্তন হয়েছে, বাংলাদেশে অনেক কিছু ঘটেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমামও নাকি পালিয়ে গিয়েছে বলে কথা শোনা যায়। কিন্তু বিচার বিভাগের পরিবর্তনটা যে প্রক্রিয়ায় হয়েছে, মামুন ভাই আছেন এখানে সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনি আমাকে বলেন যে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর কোন কোন দেশের ইতিহাসে এরকম আছে যে প্রধান বিচারপতি থেকে শুরু করে পুরো অ্যাপিলেট ডিভিশন একটা মবের মুখে এসে পদত্যাগ করে চলে যেতে বাধ্য হন? এবং এটা নিয়ে কোনো কথা বলা যাবে? কেউ কোনো কথা বলতে পারবে এটা নিয়ে? আমি কথা বলছি, আমি বের হওয়ার পরে আমাকে যে আরেকজন ধরে নিয়ে যাবে না, তার গ্যারান্টি কি? এই কারণেই কিন্তু সংবিধানের 106 ধারা অনুযায়ী যে আপিল বিভাগ রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন যে তিনি নতুন মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন, ওইটা কারা কোথা থেকে দিলেন, কিভাবে দিলেন, এই প্রশ্নটা কিন্তু এসেছে। মামুন মাহবুব, আপনিও নিশ্চয়ই জানেন যে এই বিতর্কটা উঠেছে যে যাদের বলা হয় যে যারা পরামর্শ দিয়েছেন তারা তখন কোথায় ছিলেন। না, সেটা ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনাদের দর্শকরা জানেন বোধহয়, তবু জানার জন্য বলি, উগান্ডার এক স্বৈরশাসক ছিল ইদি আমিন দাদা। সে উগান্ডার চিফ জাস্টিসকে বলেছিল ডিটেনশন মামলায় ব্রিটিশ এক ব্যবসায়ীকে জামিন দিয়েন না, মানে ছেড়ে দিয়েন না, তার ল মিনিস্টারকে দিয়ে বলেছিল। তো উগান্ডার চিফ জাস্টিস বিবেক দিয়ে, কারণ ওই নাগরিকের বিরুদ্ধে কিছু নেই, ডিটেনশন হেভিয়াস কর্পাসে, তাকে খালাস করে দিয়েছিল, রিলিজ করে দিয়েছিল। মানে প্রেসিডেন্টের কথা শোনেনি। 7 দিন পরে সেই চিফ জাস্টিসের মৃতদেহ পাওয়া গিয়েছিল উগান্ডার সি বিচে। এবং ওই এত বড় নাম ওই ভদ্রলোকের এবং তার ওয়াইফ 86 সাল পর্যন্ত বিশ্বের দ্বারে দ্বারে ঘুরেছে যে আমার স্বামী হত্যার বিচার। আমরা কিছুটা স্বস্তি বোধ করতে পারি যে আমাদের এখানে ওই অবস্থা পাইনি। সেইটা যেমন এসকে সিনহার, আমি বলি চিফ জাস্টিস এসকে সিনহা, তার একটা সৌভাগ্য যে জীবনে বেঁচে গিয়েছিল, জোর জবরদস্তি করে প্লেনে তুলে দিয়েছিল। তো মামুন ভাই যেটা বলেছেন 5 আগস্টের পরের, এটা শুরুটাই হচ্ছে আমরা কখনোই আমাদের সব সরকারি, বরং স্বৈরশাসক এরশাদ অনেক রেশনাল সরকার ছিল রিগার্ডিং জুডিশিয়ারি। এটা শুনতে খারাপ লাগবে, সো কল ডেমোক্রেটিক গভর্নমেন্টের চাইতে বিচার বিভাগ থেকেই তো তার বিরুদ্ধে প্রথম আইনজীবীরাই আন্দোলন করলো। এবং দেখেন 8 অ্যামেন্ডমেন্টের রায়ে, এটা তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা অল্প করে বুঝতে সুবিধা হবে। 8 অ্যামেন্ডমেন্টের রায় এরশাদের আইন বাতিল করে দিল, যে যাচ্ছে বদরুল হায়দার চৌধুরী, 4 মাস পর তাকেই আইন অনুযায়ী চিফ জাস্টিস হওয়ার কথা, এরশাদ সাহেব বাধা দেয়নি, যেটা তো ডেমোক্রেটিক গভর্নমেন্টের সময় ভাবাই যায় না। আওয়ামী লীগের তো ঐতিহ্যবাহী দল, বঙ্গবন্ধুর দল বা মৌলানা ভাসানী সহ সবার, চিফ জাস্টিস এসকে সিনহা একটা রায় 2টা লাইন লিখেছিল যে মুক্তিযুদ্ধ কোনো একক নেতার নেতৃত্বে হয়নি, সম্মিলিত আর হচ্ছে মায়োপিক চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মানে আমিত্ব চিন্তা থেকে। এত উত্তেজিত হয়ে গেল তদানীন্তন সরকার যে তার তো কাহিনী তো সবাই আমরা জানি। ওই মন্তব্যের জন্য না ষোড়শ সংশোধনের জন্য? ষোড়শ সংশোধনী তো বাকি জজরা তো পরে চিফ জাস্টিসও করলো, উনি তার একা দেয়নি। আমাদের 7জন বিচারপতির মধ্যে তো 4 জন দ্বিমত করলে তো মানে ব্যাপারটা কি সৌরভ ভাই, আসলে শুধুমাত্র একটা ঘটনা না তো, আমাদের রাজনীতিতে তো সহনশীলতা বলে কিছু নাই। আপনি 100টা কাজের ভিতরে সরকারের, ধরো যাক আপনি এই সরকারের শুভাকাঙ্ক্ষী, আপনি 100টা কাজের মধ্যে 99টার প্রশংসা করবেন, একটার সমালোচনা করবেন, ওই একটার সমালোচনা করার জন্যই আপনার কল্লা শেষ। এটা আজকে না, এটা আওয়ামী লীগের সময় ছিল। হ্যাঁ, আমরা তো অনেকেই ভুক্তভোগী এবং সবাই কম বেশি ভুক্তভোগী। বাংলাদেশে হচ্ছে যে আপনাকে অনুগত হলে শতভাগ অনুগত হতে হবে, আপনাকে প্রতিবাদী হলে শতভাগ প্রতিবাদী হতে হবে। আপনি যদি বলেন যে না আওয়ামী লীগের এই 90টা কাজ ভালো ছিল 10টা খারাপ, বা বিএনপির 90টা কাজ ভালো 10টা, তাহলে আপনাকে আওয়ামী লীগ বিএনপি কেউ ওন করবে না। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান একটি স্মরণীয় মন্তব্য আছে, তিনি বলেছেন যে আওয়ামী লীগ তো সমর্থন চায়, পরামর্শ চায় না, এবং সেই সমর্থন হতে হবে শতভাগ। হ্যাঁ, এর মধ্যে 98 হলে। আমি একটু সাপ্লিমেন্ট করি, আরেকটা দেখবেন আমাদের সাংবিধানিক পদধারী ব্যক্তিরা বা কোনো ব্যক্তিকে কেউ না বলতে শেখেনি, কোনো জিনিস যে না বলে এটা শেখেনি। আবার আমাদের সর্বোচ্চ নেতৃত্বরাও না শুনতেও অভ্যস্ত না, অথবা তিনি যে কাজটি করেছেন এই কাজটি ঠিক নয়, এটা শুনতে। এবং আপনি দেখেন, আপনি সারা জীবন গণমাধ্যমে কাজ করেন। কিছুদিন আগে প্রফেসর ইউনুস নামক এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর আমাদের কি জানি সরকার প্রধান ছিলেন, তিনি এসে প্রথমেই বললেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা সব লিখুন। আপনি পেরেছেন সমালোচনা করতে?
যে সমালোচনা করতে গেছে আনিস আলমগীর এখনো জেলে। এই পান্না আমাদের ছোট ভাই জেলে কাটে আসলো, আলম ভাই আমাদের বড় ভাই বন্ধু টকশোতে কথা বলার অপরাধে জেলে, লতিফ সিদ্দিকী কথা বলতে গিয়ে জেলে, ডক্টর কলিমুল্লাহ। কলিমুল্লাহ ভাই আমাদের টকশোর মানে পরিচিত মুখ, এরকম অসংখ্য মানুষ আছে। তো এখন এরকম 10টা উদাহরণ দেখলে তো আপনি এমনিতেই কথা বলবেন না, কারণ আপনার জানের মায়া আছে, আপনার পরিবার আছে, পরিজন আছে। তো প্রফেসর ইউনূসের সেই প্রাণ খুলে সমালোচনা, প্রাণ খুলে তো দূরের কথা, একটা আপনি কথা যে প্রতিষ্ঠানে বসে কথা বলবেন, ওই প্রতিষ্ঠানও তো মানবেন। প্রতিষ্ঠান, হ্যাঁ প্রতিষ্ঠান মানবে না তো, প্রতিষ্ঠানের তো প্রতিষ্ঠান তার বাঁচাতে অনেক হবে না। বাধ্যবাধকতা আছে, হ্যাঁ। তাকে তার অস্তিত্ব প্রতিষ্ঠান তো রক্ষা করতে বাঁচাতে হবে। আমার নিজের এরকম বহু ঘটনা আছে জীবনে, যে আমি একটা কথা বলতে গেলাম, প্রতিষ্ঠান প্রধানের পছন্দ হলো না, তিনি আমাকে এই লাইভের মাঝখান থেকে তুলে দিলেন, ভাই আপনি কি আমার প্রতিষ্ঠান বন্ধ করতে চান নাকি? তো এরকম ঘটনা তো বাংলাদেশে ঘটে। তো কিন্তু সরকারগুলি কিন্তু বলে যে আপনারা সমালোচনা করুন। এখন সমালোচনা বলতে কি বোঝায় আমার ধারণা তারা বোঝেই না। অন্যায় অফিসারের বিরুদ্ধেই তো 24শে জুলাইয়ের অভ্যুত্থান হলো, এবং অভ্যুত্থানের পর আমরা একটা কি বলে ন্যায় নীতিনিষ্ঠ সরকার। এই কথা বলতে গেলে সৌরভ ভাই আমার আপত্তি আছে। কোনো অন্যায়ের বিরুদ্ধে 24-এর প্রতিবাদ হয় নাই। 24-এর প্রতিবাদ হয়েছিল কোটা আন্দোলন নিয়ে। ছেলেমেয়েরা বলছিল যে আমরা কোটা চাই না, আমরা চাই মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকবো। সেটা তো যথার্থ ছিল, হ্যাঁ হ্যাঁ ন্যায়সঙ্গত তো, ছিল। এবং সেইখানে এখান থেকে তো আন্দোলনটা শুরু, এবং তারপরে সেই আন্দোলনের উপরে যখন পুলিশের গুলির ঘটনা ঘটলো, এবং এখন ওই যে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত ভাইরা বলেন স্নাইপারের কি কি ঘটনা আছে, কারা দূর থেকে গুলি করে কপালের মাঝখানে মেরে ফেলেছে, সেগুলো তো আর আমরা তখন জানতাম না। তা আমরা ভেবেছিলাম যে বিরাট আন্দোলন হচ্ছে, কিন্তু এগুলি কোনো আদর্শিক আন্দোলন ছিল না। এটা ছিল কোটা বিরোধী একটা আন্দোলন, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে যখন ক্যাওস হলো, মারামারি হলো, ছাত্রদের মৃত্যুর ঘটনা ঘটলো, মানুষ প্রতিবাদী হয়ে ফসে উঠলো, এবং শেখ হাসিনার পতনটাই ছিল মূল উদ্দেশ্য। কোনো বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা, সমাজে বৈষম্য বিরোধ ওই আন্দোলনের উদ্দেশ্য ছিল না। পতন যদি উদ্দেশ্য থাকে, তার মানে সুশাসন প্রতিষ্ঠা সেখানে যুক্ত হয়। এটা বইয়ের ভাষায় ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আমরা 90-তে তো আমরা রাজপথে নেমে আপনি আমি তো আমরা একটা স্বৈর শাসনের পতন ঘটিয়েছিলাম। বলেন যে জুলাই অভ্যুত্থানের পর আপনি তো বিচারাঙ্গনের মানুষ, অনেক মামলা লড়েছেন অতীতেও, ভবিষ্যতে লড়বেন, এবং সুপ্রিম কোর্টে আমরা দেখলাম যে অনেক পরিবর্তন হয়েছে বিচার বিভাগে, অনেকগুলো সুপারিশ নাকি বাস্তবায়ন হয়েছে, এবং একটা তো বলতে পারি যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে। এতে কি বিচারাঙ্গনের সাধারণ ভুক্তভোগী যে বিচার প্রার্থীর, তার দুর্ভোগ, তার যন্ত্রণা কমেছে? আপনার এই বক্তব্যের সঙ্গে যদি আমি এক ভাগও একমত হতে পারতাম, আমি সবচেয়ে সুখী হতাম। কেন হলো না? হলো না তো লম্বা আলোচনার বিষয়। ব্যাপারটা ঘটেছে কি, হ্যাঁ সংক্ষেপে, তার আগে আমি জাস্ট খালি আবার ওই কুখ্যাত ইদি আমিনের উদাহরণ দেই, আপনাদের মিডিয়ার জন্য খুব দরকার। তাকে বিবিসি জিজ্ঞেস করেছিল আপনার এখানে ফ্রিডম অফ স্পিচ আছে, বলে 100 বার ফ্রিডম অফ স্পিচ আছে, কিন্তু ফ্রিডম আপনার স্পিচের গ্যারান্টি আমি দিতে পারবো না। বাক স্বাধীনতা আছে আমার উগান্ডায়, কিন্তু এটা বলার পরে কি হবে এটা আমি জানি না। তা আমাদের দেশও অ্যাকচুয়ালি তাই। এবং আরেকটা কথা আমার খুব ভণ্ডামি, সময় সোভিয়েত ইউনিয়নের একটা গল্প আছে, জি, যে একজন আমেরিকান সাংবাদিক, তিনি তার আমেরিকান সাংবাদিক একজন, আর একজন রাশিয়ান সাংবাদিক, তখন সোভিয়েত ইউনিয়ন। তারা বলছে যে আমাদের দেশে, দুজনেই দাবি করেছে আমাদের দেশে শতভাগ মত প্রকাশের স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ আছে। যে কীরকম? আমেরিকার সাংবাদিক বললেন, আমি আমার প্রেসিডেন্টের সামনে যেয়ে বলতে পারি যে তুমি যা করেছো সেটা অন্যায়, আমি তোমার এই সিদ্ধান্ত মানি না। রাশিয়ান সাংবাদিকও বললেন, আমিও আমার প্রেসিডেন্টের সামনে যেয়ে বলতে পারি যে আমেরিকান প্রেসিডেন্ট যা করেছেন সেটা অন্যায়, আমি সেটা মানি না। অসাধারণ, থ্যাংক ইউ। আসলে তাই চলছে আমাদের তো বিচার বিভাগ। আমরা কি বারবার ইদি আমিনের উদাহরণ দিই, ওই উদাহরণ দিই। আপনার আমাদের 5 আগস্টের পরে আগের প্রধান বিচারপতি সহ পদত্যাগ করলো। মবরা দাবি করার আগেই অনেকে নানাভাবে করেছে, বা আমাদের আইনজীবী থেকেও অনেকের পদত্যাগ দাবি করেছিল। কারণ প্রশ্ন আছে ওই পরামর্শটা কিভাবে দিলেন? সেটা তো আদালতে গেছে। আমাদের মামুন ভাই যেরকম কন্টেম্পটের কথা বলছে, আদালত অবমাননার, আর আমার তো আমি অলরেডি একবার আদালত অবমাননায় ভিকটিম হয়েছি। আমার প্রফেশন বন্ধ ছিল 20 দিন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। এই প্রসঙ্গে একটা কথা বলে, আমাদের একজন সহকর্মী মিজানুর রহমান খান, খুবই আমাদের আদালত অবমাননার দায়ে অনেকদিন জেল খেটেছেন,
তাকে অনেক হয়রানি করেছে। এবং তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়। মিজানুর রহমান খান আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, উনি যত লিখতেন ওরকম আর কেউ নাই, অন্তত বিচার অঙ্গন নিয়ে। তো আমি যেটা বলি 5 আগস্টের পরে একটা প্রত্যাশা ছিল যে, আমি বলেছি অনেকবার যে অন্তত এইবার বিচারপতিরা সাহস করে বিচারটা করবে, ন্যায় বিচার বা আপনার পক্ষে গেল কি সেটা না, অন্তত ওই যে আমার ভাই যেটা বলল, রফিকুল হক সাহেব অনেকবারই বলেছে যে বাইরের অবস্থা দেখে বিচার করবে না, কিন্তু দেখা গেল উল্টো। আওয়ামী লীগ আমলে যেটুকু দু একটা স্বাধীনতা দেখাতো এই আমলে করলই না। এই আমল বলতে আপনি ইউনূস সাহেবের আমল। কারণ কি, আসিফ নজরুল সাহেব যেভাবে বিচার বিভাগকে ধমকিয়েছে জামিন দেওয়ার জন্য দুইবার, আমি তো বিএনপির আইনজীবী বন্ধুদের বলেছি যে ভাবুন তো এটা যদি আনিসুল হক করতো বা আপনাদের সরকারের মওদুদ আহমেদ সাহেব করতেন প্রয়াত, তাহলে আমরা বা আপনারাই কন্টেম্প মামলা করতাম। কিন্তু আসিফ নজরুল যেভাবে বিচারপতিদের ধমকেছে এবং বিচার অঙ্গনে ডিস্টার্ব করেছে যে কেন বেল দিল, এইটা অ্যাকচুয়ালি আমি যে মোদ্দা কথাটা বলি, এবার একটা সৌরভ ভাই খুব ক্ষতি হয়ে গেছে দেশের অন্যান্য অপরাধের পাশে। মানুষের আগে একটা আইডিয়া ছিল যে আর যাই হোক সুশীল বলে যারা পরিচিত জ্ঞানীগুণী কথা বলে, তারা দায়িত্ব নিলে সংস্কার করতে না পারুক, নিজের অন্তত সৎ থাকবে। সেটাও এবার ইউনূস সাহেব এবং এই সোশ্যালের মধ্যে তো আমরাও পড়ি। না, আমিও পড়ি। কারণ কি, আপনাকে যদি আইনমন্ত্রী করা হয় তাহলে আপনি কারণটা কি আপনি দেখেন না, আমি একটু বলি মাঝখানে, সরি, সেটা হচ্ছে আমি একদম সত্যিকার অর্থে মনে করি যে সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনা রাজনীতিবিদদের কাজ। সারা পৃথিবীতে পড়াশোনা, তবে আমি মামুন ভাই তবে তাদের তৈরি হতে হবে। হ্যাঁ, তাদের পড়াশোনা জানতে হবে। এটা আপনার আমার কাজ না। করি সব নেগেটিভের মধ্যে তো পজিটিভ থাকে, জীবন্ত স্বপ্ন নিয়ে বাঁচে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নিয়ে হয়তো অনেক দেশ পিছনের দিকে গেছে, মুক্তিযুদ্ধকে উনি কন্টিনিউয়াস অপমান করেছে, মুক্তিযুদ্ধের মহানায়কদের, কিন্তু একটা মানুষের মোহ ভেঙেছে, নাহলে সারা জীবন অনেকের আফসোস থাকতো যে একবার যদি ইউনূস সাহেব দায়িত্ব নিত আমরা বোধহয় সিঙ্গাপুরের কাছে যেতাম বা মালয়েশিয়া হতাম। তো সেইটার মোহ মানুষের ভেঙেছে যে উনি যে কত ব্যর্থ। না, উনি তো ওনার প্রতি দেখেন, ওনার প্রতি যে সমর্থন, ওনার প্রতি যে সমর্থন, এখানে তো কথা আছে। আপনি বলছেন ব্যক্তি না, কিন্তু একটু আগে আমরা বলছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, তো তখন কেন ব্যক্তি হবে? সরকারের, হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশে তো একজন ব্যক্তি নির্ভরই সরকার পরিচালিত হয়। প্রফেসর ইউনূস ঠিক করেছেন যে তার মন্ত্রণালয়, মানে তার সরকারের ভিতরে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কে থাকবেন, তিনি সরকার প্রধান হিসেবে সমস্ত সরকার গোছানোর দায়িত্ব তার, নির্বাচন করার দায়িত্ব তার এবং পরিচালনা করার দায়িত্ব তার, এবং সরকার তার কাছে জবাবদিহি করে। ক্ষমতা আসার পর আমরা একটা গণকমিশন তো পেলাম, গণমাধ্যম কমিশন তো পেলাম। হ্যাঁ, কমিশন পেয়েছি, একটা বিরাট অশ্বডিম্ব পেয়েছি। সেই ডিম্বের ভিতরে কি আছে তা তো জানি না। সেই কমিশনের রিপোর্ট দেখেছি, রিপোর্ট তো প্রকাশিত, না সব জায়গায় রিপোর্ট, জানে। হ্যাঁ রিপোর্ট প্রকাশিত, কিন্তু সেই কমিশনের সদস্যরাই তো চরম হতাশা ব্যক্ত করেছেন যে আমরা কি বলেছিলাম কিছুই তো হলো না, সরকার করেনি। তো এখন তার মানে কি যে এরকম এক অশ্বডিম্ব দিয়ে আমাদের কি হবে? আপনি সাজায় রাখতে পারেন আপনার ঘরের মধ্যে 100টা অশ্বডিম্ব আছে, কিন্তু সেই ডিম্ব থেকে তো কোনো বাচ্চা হবে না। বিচার বিভাগ সংস্কার কমিশন সম্পর্কে আমি বলার চেয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সদস্য ছিলেন, আমাদের বিচার বিভাগ স্বাধীনতার মামলার যিনি মাইল ফলক ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব আইনজীবী ছিলেন, মাজদার হোসেন ডিস্ট্রিক্ট জাজ, উনি একটা রিসেন্ট ইন্টারভিউ বলেছে, এক বুক স্বপ্ন নিয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনে গিয়েছিলাম, এক বুক হতাশা নিয়ে বাসায় ফিরেছি। উনি নিজে বলেছেন। যতগুলো কমিশন হয়েছে প্রফেসর ইউনূসের সরকারের আমলে, কোন কমিশন কি আলোর মুখ দেখেছে? এবং ওনাদের ওই কমিশনগুলি, এই যে ধরেন সবশেষ যেটা কি সরকার, যে আলী রিয়াজের কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, ওইটার উপরে ওনাদের বিশেষ ফোকাস ছিল। এবং তারপরে কতগুলি আজগুবি ফর্মুলা টর্মুলা দিয়ে যে এই সংবিধান সংরক্ষণ কমিটির সদস্য হিসেবে শপথ নিতে হবে, শপথ নেওয়ার 180 দিনের মধ্যে এটা পাস করতে হবে, পাস না করলে অটোমেটিক পাস হয়ে যাবে। এখন তো এরা কেউ শপথই নিল না, দেশের মতো। আচ্ছা, একজন আইনজীবী হিসেবে বলেন তো যে অটোমেটিক পাস হয়ে যায় কিভাবে? আচ্ছা, না আপনি আমাকে একটা জিনিস বলেন, আমি রিপোর্টার হিসেবে সংসদে অন্তর্বর্তী সরকার আসার পরের যে বছর ক্ষমতায় আসলেন সে বছর এইচএসসি পরীক্ষার্থীরা অটো পাস করেছে। এখন আমরা সংবিধানও কি অটো পাসে পাবো? না, আপনি আমাকে একটা বলেন আইনজীবী হিসেবে, যে আমি সংসদে সাংবাদিক হিসেবে বহু 3 দশক ধরে সংসদে যাওয়া আসা করি, সেখানে দেখি যে কোনো একটা আইন পাস করার জন্য সেটাকে বিল আকারে উপস্থাপন করা হয়, তারপরে সেটা নিয়ে যাচাই বাছাই হয়, আলোচনা হয়, পক্ষে বিপক্ষে ইত্যাদি হয়, তারপরে নানা রকম ইত্যাদির পরে সংসদ পাস হয়, তারপরে রাষ্ট্রপতির কাছে গেলে সেটা আইন হয়। এখন একটা জিনিস বিল আকারে উপস্থাপনের পরিবেশই নাই,
কেউ রাজিই না, সেখানে কিভাবে এটা 180 দিনের মধ্যে বা 270 দিনের মধ্যে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে পাস হবে একটু বলেন। ঠিকই বলেছেন আলী রিয়াজ, এটা কোন ফর্মুলা, না, কোন সংবিধানে, কোন কোরআন শরীফে পেল? ঠিকই বলেছেন। আমি একটু বলি, অ্যাকচুয়ালি আমরা রোগের লক্ষণ নিয়ে আলাপ করছি, রোগটা হলো উপসর্গ নেই। হ্যাঁ, রোগটা হলো যে এই বিগত ইউনূস সাহেবের সরকারের মেইন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা রাজনৈতিকভাবেই ছিল জামাত, এবং এনসিপি তো ওদেরই বাই প্রোডাক্ট। অনেকে তো বলে বিএনপি যাই করুক, আমি বলি আপনাকে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, বঙ্গবন্ধু 1973 সালে যে সংবিধানের প্রথম সংশোধনী করে জরুরি আইন জারির বিধান করলেন, ওর আগ পর্যন্ত, তার আগ পর্যন্ত ওই সংবিধান সবাই যদি মেনে চলতো সরকারগুলো, তাহলে আমাদের এই দুরবস্থা ছিল না। তো সমস্যা সংবিধানে না, সমস্যা হচ্ছে মস্তিষ্কে। আর জামাত এবং অন্যান্যরা যেহেতু তারা 72-এর সংবিধান প্রণয়নে কাজ ছিল না, ধরেন অনেক সুশীল আছে, আমি নাম বলে বিব্রত করতে চাই না, এটা 2007-ও তারা বলেছে 72-এর সংবিধান ফেলে দেন, সমস্যাজনক সংবিধান। এটা হচ্ছে মানে বলতে গেলে পুরাতন কথাই বলতে হবে, যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, যারা একটা সংবিধানকে মেনে নিতে পারেনি, তারা তো এটাকে বাকশালী সংবিধান বলে। না সেটা তো 75-এ চতুর্থ না, না, সংবিধান। তারা বলছে 72 সংবিধান নাকি বাকশালী সংবিধান। ভারত লিখে দিয়েছে। আমি একটু বলি, না, বাংলাদেশের সংবিধান নাকি ভারত না, লিখে আমি দিয়েছে, একটু এটাও বলি। শুনলাম। সৌরভ ভাই, আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, সিনিয়র, আপনার তো এই ব্যাপারে জানেন। সংবিধান কিন্তু কোনো বায়বীয় জিনিস না। আমাদের 72-এর সংবিধান বা মূল সংবিধান, সেইটার আপনার ছায়া পেয়েছে পাকিস্তানের 62 সংবিধানে, 62 সংবিধান নিয়েছে ভারতের 1951 সংবিধানে, ভারত সংবিধান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে 1215-র ম্যাগনা কাটা থেকে, ম্যাগনা কাটারা নিয়েছে হামবুর্গ কোর্ট থেকে, হামবুর্গ যে কোর্ট বলে। কাজে এটা একটা ধারাবাহিক, এটা তো আকাশ থেকে নামে না, এটা তো কারো, এটা হচ্ছে মূর্খতা আর হচ্ছে একটা চটকদারি কথা। এখন আলী রিয়াজ সাহেব, আমি একটু বলি আপনাকে, এই সুযোগে বলি, এই অধিকার দিলে, ধরেন শ্রদ্ধা রেখেই বলি, প্রথম আলো অনেক ভালো কাজ, আবার আছে কিছু কিছু লোককে প্রমোট করে। তা আলী রিয়াজ তো অ্যাকচুয়ালি প্রথম আলোর প্রোডাক্ট, নিবন্ধ লিখে আমরা ব্যক্তি বা যার ফলে বিষয়টা আপনার অ্যাকচুয়ালি এখন তো দেখা যাচ্ছে আপনার আরেকটা পত্রিকা, ওর নাম কি, মানব জমিনে রিপোর্ট দিয়েছে যে এটা কিচেন ক্যাবিনেট ছিল এই উপদেষ্টাদের মধ্যে, এবং ব্রিগেডিয়ার সাকত সাহেবের মতো এত সিনিয়র মানুষ, তিনি বলেছে ওখানে আমার অ্যাক্সেস ছিল না, এবং উনি বলেছে যে 32 ভাঙা আমরা অ্যালাউ করতে চাইনি। এবং এই 32 ভাঙাটাও জরুরি কেন, আপনি এটা কিন্তু বড় ভাই, এটাই প্রথম গণ-আন্দোলন বাংলাদেশে হয়নি। উনি বলছিলেন 90-তে আমি একদম তরুণ ছাত্র, বিশ্ববিদ্যালয়ে কেবল ভর্তি হয়েছি, ওইটাও বাদ দেন আপনি, একটা মিনিট ভাই, আমরা আমাদের স্কুল থেকে রাজনীতি যখন করি, শুরুই করেছি এরশাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে, তো 90-এর গণভ্যুত্থানও তো হয়েছে, তাই না? এটাই তো প্রথম 2024-এ না। কিন্তু মুশকিলটা হলো যে আপনার এই আন্দোলনের পরে কিছু জিনিস ইম্পোজ হয়, প্রত্যেকেই আমরা করি। অ্যাকচুয়ালি শেখ হাসিনার বিরুদ্ধে ধরেন আমরা আইনজীবীরাও আন্দোলন করেছি, কেন? শেষের দিকে যেভাবে বলেন না কেন, উনি ভোটাধিকারটা প্রক্রিয়াটাকেই নষ্ট করে ফেলেছে 2014, 18, 24। তো যার ফলে আমরা বলেছি তুমি ভোটাধিকার দাও, তুমি গণতন্ত্র ফিরিয়ে দাও। ইউনূস সাহেব তো প্রথম না, আপনার মনে আছে শাহাবুদ্দিন সাহেব 6 তারিখে ওথ নিলেন, 7 তারিখের মধ্যে জাতীয় পার্টির অফিসে, যে আপনার এই অফিসের কাছে যে আল্লাহওয়ালা বিল্ডিং এ ছিল, যেটা এখন যুবনের, মনে আছে ওই দিন রাত্রে অনেকেই ভাঙতে গেছে। এবং আমার স্মৃতিতে খুব উজ্জ্বল, আমার তখন টিকাটুলি বাসা আব্বার সঙ্গে, এক বয়স্ক লোক একটা ইট নিয়ে যাচ্ছে, আমি বললাম চাচা ইট নিয়ে কই যান? ওই ছোট দোতলা। বাবা আমি রেখে দেবো, যে চিহ্ন স্বৈরাচার ছিল, কিন্তু সেই স্বৈরাচারকে কিন্তু পরে দুই দলই আপোষ করেছে। তো ইউনূস সাহেব যেটা করতে পারতেন, বয়স্ক মানুষ আমি শ্রদ্ধা রেখেই বলি, 8 তারিখে উনি দায়িত্ব নেওয়ার পরই দেশে একটা শৃঙ্খলার দিকে নিতে পারতেন, উনি তো তা করলেন না। ওনার সঙ্গে আহতরা দেখা করতে গিয়ে অভিমান করে বলল যে স্যার বিভিন্ন জায়গায় তো ওনাদের ভাষায় বা নর্মালিও স্বৈরাচার বা ফ্যাসিস্টের লোক আছে। উনি একজন মুরব্বী হিসেবে সরকার প্রথমে কি বলতো, যে আইনগতভাবে ব্যবস্থা নেব, না বললো তোমার গ্রামে নাই, চিটাঙ্গের টোনে না, শুধু সরকারে না, তোমার গ্রামেও আছে, তোমার গ্রামও আছে, তুমি কি করছো, মানে ধরো মারো। এবং 32 ভাঙার যে পাপ ওনারা করেছেন, কারণ 32 কিন্তু শেখ হাসিনার বাবার বাড়ি না। সুধা ভবনে আপনার রাগ হলে তাৎক্ষণিক 5 তারিখ 6 তারিখ বলতে পারেন, বাংলাদেশে এই কালচার আছে। কিন্তু 32 5ই ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিয়ে বুলডোজার দিয়ে, 32 তো আমারও বাড়ি, আপনার বাড়ি, ওনার বাড়ি, সবার বাড়ি, 32 তো আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর। এবং এটা যে 32 যে কাদের নির্দেশে ভাঙা গেছে এবং কারা জড়িত ছিল তার বড় প্রমাণ, ওই দিনই রাতে পাকিস্তানের আইএসআই আনন্দ প্রকাশ করছে, পাকিস্তান পার্লামেন্টও কথা বলছে যে এবার শেখ মুজিব তার সাজা পেল। এবং ওই বিবৃতির মধ্যেই ছিল যে এইবারের থেকেই মুজিব স্বাধীনতার ঘোষণা করেছিল, তো পাকিস্তান ভাঙার ঘোষণা দিয়েছিল। তার মানে যে বাড়ি থেকে
বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই বাড়ির প্রতি ক্রোধ হ্যাঁ। থেকে এই এই আক্রমণ। অ্যাকচুয়ালি আমি আরেকটু বলে নিই, আমারও একটা আইডিয়া ছিল সৌরভ ভাই, যে যারা ধরেন 71-এর পরে জন্ম, আমরা তো 71-এর জন্ম, বা তারপরে 90 সালে 2000 সালের জন্ম, তাদেরকে আপনি চেতনায় রাজাকার বলবেন কেন, বিশেষ একটা দল করে। কিন্তু এই আমার মোহটা ভেঙে গেল। আমি ছেলেটার নাম ভুলে গেছি, আমার ছেলের বয়সী 20 না 21 বছর বয়স, ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে শিবির তাকে, ইসলামী ছাত্র শিবির তাকে ডাকসুতে মেম্বার পদপ্রার্থী করেছিল। পরে মানুষের চাপে ওই মানে ফর্শ ওকে সরিয়ে দিল। সে লিখেছিল, এটা আপনি আপনার অভিজ্ঞতাও নাই, আপনিও শোনেননি কোনোদিন, বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক আছে, জিয়াউর রহমানকে নিয়ে আছে, থাকবে রাজনৈতিক বিতর্ক, কিন্তু আমি কোনোদিন 7 বীরশ্রেষ্ঠ নিয়ে বিতর্ক শুনিনি। ওই ছেলেটা লিখলো, বয়স যার মাত্র 21, লিখলো যে মতিউর হচ্ছে প্লেন হাইজাকার। আমি ওর পাকিস্তানের, হ্যাঁ আমি দেখেছি এটা। পাকিস্তানের Facebook, পাইলটের হ্যাঁ। নামও জানতাম না। হ্যাঁ। বললো ক্যাপ্টেন মিনহাজ হচ্ছে বীর শহীদ, মানে মতিউরকে প্লেন হাইজ্যাকার বললো। তাহলে আপনি কোন পর্যন্ত চেতনা গ্রথিত করেছে স্বাধীনতা বিরোধীরা, আপনি বুঝতে পেরেছেন? এটাও আমাদের প্রজন্মের, আমাদের মুরব্বীদের ব্যর্থতা, আমরা আমাদের ছেলে মেয়েদের ঠিক ইতিহাস বলতে পারিনি। এবং এই দোষ আমি বিগত শেখ হাসিনা সরকারকে বলবো, মুক্তিযুদ্ধের একটা সার্বজনীন ইতিহাস তৈরির বদলে শুধু আব্বা আম্মা আর আমি এই করতে গিয়ে আজকে এই অবস্থা। জয়মোহন, এই বিষয়ে আসি যে সাংবাদিকতার অন্তর্বর্তী সরকারের সময় অনেক ভুয়া মামলা হয়েছে, এবং সাংবাদিক যদি কোনো দুর্নীতি করে, কোনো অন্যায় করে, সেই ধারায় তার মামলা হতে পারে, এমনকি দালালি করলেও যে স্বৈরাচারের দোষর হিসাবে। কিন্তু সবার বিরুদ্ধেই হত্যা বা হত্যা চেষ্টা মামলা, এবং ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী 266 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, এবং তার কয়েকজন সহকর্মী আমাদের এখনও জেলে আছেন। এবং আপনার বিরুদ্ধেও, আপনিও একজন আসামি, কিভাবে দেখছেন? আচ্ছা, এখন এই জিনিসটা হলো কি, যে আমি ঠিক জানি না যে সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা কিভাবে হয়। হ্যাঁ, এখন ব্যক্তি হিসেবে আমি জয় মামুন বা আপনি সোহরাব হাসান সাংবাদিক, কিন্তু কারো সঙ্গে আপনার একটা জমি নিয়ে বিরোধ হলো বা অন্য কোনো বিরোধ হলো, সেখানে একটা খুন হলো, সেই হত্যা মামলায় আপনি আসামি হতে পারেন, আমিও হতে পারি। কিন্তু একটা রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান, যেভাবেই দেখেন না কেন, সেখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক। সেই প্রাণহানির ঘটনার সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের জড়িত থাকার সম্ভাবনা আছে, বা তারা থাকবেন, এটাই স্বাভাবিক, বা পুলিশের লোকজন থাকতে পারে, বা মন্ত্রী থাকতে পারে। সেখানে সাংবাদিকরা কিভাবে এই হত্যাকারী হতে পারে, এটা আমার কোনোভাবে মাথায় ঢোকে না। এবং এই আইনজীবী ভাইয়ারা আছেন এখানে, আমি এছাড়াও এই গত 1.5 বছরে বহু আইনজীবীর সাথে কথা বলেছি, বহু বিচারের অঙ্গনের সিনিয়র লোকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এটা আসলে হওয়ার কথা না। এটার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার কোন অবস্থায়? আচ্ছা, আমাদের জানেন যে আমার অভিযোগ এসেছে না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই, আমার বিরুদ্ধে কোনো তদন্তর নির্দেশনা আসে নাই। এবং আমার বিরুদ্ধে বলতে, আমি যেসব মামলার আসামি, অন্তত 5টা মামলার কথা আমি জানি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে 1-2টা অভিযোগ, অন্যান্য বিভিন্ন থানার মামলা আছে, ঢাকায় আছে, ঢাকার বাইরে আছে। তো একটা মামলার ঘটনা আমি বলি আপনাকে, সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এই ঘটনা, শেখ হাসিনার পতন হয়েছে 5ই আগস্ট 2024। এই মামলাটা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রুজু হয়েছে 6ই আগস্ট 2025, ঘটনার 1 বছর 1 দিন পরে। তো পত্রিকায় আসছে যে এরকম একটা মামলা হয়েছে, এবং সেই মামলায় সাংবাদিক 22 জন আসামি, তার মধ্যে আমি একজন। তো এজাহারের কপি আমাকে আমার সাংবাদিক বন্ধুরা পাঠিয়েছে। তা আমি দেখলাম যে বাদীর নাম্বার আছে এটার মধ্যে, ফোন নাম্বার। তো বাদীর ফোন নাম্বার, বাদীর বাড়ি হচ্ছে নওগাঁ। তা আমি ওই নাম্বারে ফোন করলাম কৌতূহলবশত। একবার ফোন করলাম, ধরে না। দ্বিতীয়বার ফোন করলাম, ধরে না। আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওই নাম্বার থেকে আমাকে কল ব্যাক করেছে। তা আমি পরিচয় দিলাম যে ভাই, আমি তো একজন সাংবাদিক, আপনার ভাই মারা গেছে 5ই আগস্ট গত বছর, খুবই দুঃখজনক ঘটনা। তো আপনি 1 বছর পরে কেন মামলাটা করলেন? বলে, ভাই এ তো একটা মহা কাহিনী। আমার ভাই ওখানে মিরপুরে কোন গার্মেন্টসে চাকরি করতো, তারপরে সে ওইখানে ওই 5ই আগস্টের বিকালে আর কি, দুপুরের পরে কোনো একটা সময় গোলাগুলি হয়েছে, সেখানে পুলিশের গুলিতে বা কোনোভাবে মারা গেছে। এবং আমরা জানতেও পারছি আসলে 2 দিন পরে, 6 তারিখ না 7 তারিখে জানতে পারছি। তারপরে লাশটা আসছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা তখন মামলা মোকদ্দমার কথা ভাবি নাই। তারপরে অনেক দিন পরে আমরা মামলা করতে গেছি নওগাঁর থানায়। থানা বলছে যে ওই সময়ের ঘটনা নিয়ে যত মামলা, এগুলি কোর্টে মামলা করতে হবে। তারপরে আমরা নওগাঁর কোর্টে গেছি, এবং নওগাঁর কোর্টে যাওয়ার পরে ওখানকার বিচারক বা উকিল যারা ছিলেন, তারা বলছেন যে যেই স্পটে ঘটনা ঘটছে, যেই জেলায়, সেই জেলায় মামলা করতে হবে, এখানে মামলা করা যাবে না। তা আমি গরিব মানুষ, আমি খুব ছোট্ট একটা দোকানদারি করি নওগাঁর কোনো একটা উপজেলা শহরে।
তা আমার পক্ষে ঢাকায় গিয়ে ওইখানে মামলা মোকদ্দমা করা সম্ভব ছিল না। পরে আমি মামলা টামলার আশাবাদ দিছি, আমি আমার মতো আছি, ঠিক আছে, ভাই মরে গেছে, আল্লাহ নিয়ে গেছে, কিছু করার নাই। এই মামলা করার কিছুদিন আগে কয়েকজন লোক আসছে আমার বাড়িতে, তারা উকিল, এবং তারা আমাকে বলছে যে আপনাকে মামলা করতে হবে, ঢাকায় চলেন। তো তারা কারা? বলে তারা একটা পলিটিক্যাল রাজনৈতিক দলের। আমি বললাম কোন দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত? বলে এটা বলা ঠিক হবে কিনা, মানে সে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে জামাতের লোক। জামাতের লোক আসছে কয়েকজন, উকিল টুকিল, তারা জানে যে আমার ভাই মারা গেছে, আমাকে নিয়ে গেল ঢাকায় নিয়ে হোটেলে রাখছে। তারপরে সিএমএম কোর্টে আমরা মামলা করতে গেছি, এবং এই 1 বছর পরে মামলা করতে এই কারণে দেরি হইল। এবং সেই সিএমএম কোর্টে মামলা হওয়ার পরে সেটা আবার মিরপুরে যেহেতু ঘটনা ঘটছে, মিরপুর থানার পুলিশকে তদন্ত করার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এইটুকু আমি জানি। না, তদন্ত কর্মকর্তা তো আসে নাই, এবং আমি আমার ঢাকায় এবং গ্রামের বাড়িতেও খোঁজ খবর নিয়েছি, কোথাও কোনো নড়াচড়া হয় নাই। কিন্তু এই মামলার একটা ইন্টারেস্টিং পার্ট আছে। তা আমি বললাম এই কাহিনী, 1 বছরের কাহিনী বলার পরে আমি বললাম যে ভাই সব ঠিক আছে, আপনার ভাই মারা গেছে, ইয়াং ছেলে, খুবই দুঃখজনক, আমার ছেলের বয়সী, তো আমাকে কেন এই মামলার মধ্যে আসামি দিলেন? আমি কি ভাই আপনার ভাইকে চিনতাম বা আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? উনি বলে আপনাকে আসামি দিছে নাকি? আমি তো জানি না। আমি বললাম যে আপনি জানেন না, আপনি আমাকে চেনেন? বলে হ্যাঁ, আপনারে আমি চিনি না, নাম জানি, টেলিভিশনে দেখছি 2-1 বার আগে, কিন্তু আপনাকে আসামি দিছে এটা আমি জানি না। না, শেষ করতে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে চিনেন না, অন্য যাদেরকে আসামি দিছে তাদেরকে আপনি নাম জানেন? বলে না, আমি কাউকে আসামি দেই নাই, ওনারা সব দিছে, উকিলরা। আমি লাস্ট কোয়েশ্চেন, শেখ হাসিনাকে কি আপনি আসামি দিছেন? বলে না, আমি শেখ হাসিনাকেও আসামি দেই নাই। আচ্ছা আচ্ছা, এরকম যে মামলা হতে পারে, মামলা তো হয় ন্যায় বিচারের জন্যে, অপরাধের শাস্তি পাবে এবং ভুক্তভোগী প্রতিকার পাবে। তো এ ধরনের মামলা, এটিতে জয় মামুন বা 2-4 জনের বিরুদ্ধে হয়নি, হাজার হাজার লোকের বিরুদ্ধে হয়েছে, এবং অনেকের। এইটা কিন্তু আপনার বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু অফিসে গিয়ে প্রথম ব্রিফিংয়ে বলেছে যে 5 আগস্ট বা জুলাই ঘটনা নিয়ে অনেক মামলার বাণিজ্য হয়েছে। উনি বাণিজ্য শব্দ বলেনি, বলেছে অনেক, আমরা এটা ফিল্টারিং করছি। আর আমি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, বা ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা শাহরিয়ার কবির সাহেবদের মতো সিনিয়র মানুষদের, বা প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব সাবেক, আমি আর নাম বলছি না, আমি কয়েকজন নাম করা সাংবাদিকদের মামলাও হাইকোর্টে করছি যারা জেলে আছেন। তা আমি ওই যেদিন বেল আপিল বিভাগ স্টে করলো ওইটার, আমি প্রকাশ্যে বলেছিলাম প্রধান বিচারপতি রিফাত সাহেবের কোর্টে যে মাইলর্ড, আমার মক্কেলদের আপনি একটা বিচার করতে পারেন ফর আর্গুমেন্ট সেক, যে বিগত 10-12 বছরে সরকারের দোষ ত্রুটি ধরার বদলে সরকারের গুণগান গেয়েছে, এবং এইটার একটা অ্যালার্জি হয়েছিল সাধারণ মানুষের ওই সময়টায়। সেটা হচ্ছে আপনিও স্বীকার করবেন, উনিও স্বীকার করবে, যে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসে যে প্রেস কনফারেন্স করতেন এবং সেইখানে যে প্রশ্ন উত্তর পর্ব, এটা যে কোনো সাধারণ মানুষকে উত্তেজিত করতো। এইটা কি? তো যার ফলে আমি বলেছিলাম তদানীন্তন অ্যাটর্নি জেনারেলকেও যে আপনি এই সাংবাদিকদের বিরুদ্ধে একটা কেস করতে পারেন, সেই আইন বাংলাদেশে নাই, যে তার পেশাগত দায়িত্ব পালন করে সরকারকে প্রশ্ন করার বদলে সরকারের গুণগান গেয়েছে, ভদ্রভাবে বললে। কিন্তু আপনি হত্যাকাণ্ডে, এটা তো পলিটিক্যাল ভেন্ডেটা, এবং যে কারণে এই মামলা তো কোনোটা, মামুন ভাই যেটা বলেছেন এরকম অসংখ্য আছে, কোনো মামলায় তো এই জন্য কোনো আপনার তদন্ত রিপোর্ট দিতে পারছে না পুলিশ, এতদিন হয়েছে। এবং আপনি রিসেন্টলি দেখেছেন, প্রথম আলো না কোন পত্রিকায় দিয়েছে, যে অতিরিক্ত মদ্যপান করে এক লোক চর্চার অনুসন্ধানে রিপোর্ট আছে যে বারে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে গেছেন, পরে হাসপাতালে নিয়েছেন, হাসপাতালে মারা গেছেন, তাকে জুলাই যোদ্ধা হিসেবে 30 লাখ টাকাও দেওয়া হয়েছে পরিবার। তাহলে বলেন, যার ফলে সত্যিকার অর্থে যারা জুলাইতে মারা গেছে নানা কারণে, এবং এখন তো ওই যে আবারও মামুন ভাই বলবেন যে মামুন কোথায় তদন্ত করাবেন আপনি, এই পুরা জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, এটারও তো সুষ্ঠু তদন্ত আর হলো না। ব্রিগেডিয়ার সাকত সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে 7.65 বলে তো কর্নার হয়ে গেলেন, 7.6 কর্নার না, চাকরি হারালেন তো, অন্য মন্ত্রণালয়ে গেল, হয়তো চাকরি হারালেন তার, হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আর তিনি না, ওই যে আপনার কোন নৌ পরিবহনে দিল। তা আমাদের এখানে হয়েছে কি, আপনার ওই আরো পুরাতন কথাই বলতে হয়, এখানে কোনো প্রশ্ন করা যায় না, এবং আমার না, আইনজীবী সাংবাদিকদের কাজই তো প্রশ্ন, হ্যাঁ না, সেটাই তো আমার মনে হয়। এখানে আমার প্রিয় উপন্যাসিক, কবি বা মানে অসাধারণ সাহিত্যিক হুমায়ুন আজাদের একটা কবিতা 3টা লাইন বলি, যে ওরা বাসি মাংস পাওয়াকে মনে করতো সাফল্য, ওরা পিঠের কুচকে মনে করতো পদক,
ওরা নতজানু হওয়াকে মনে করতো গৌরব। আমি মাংসের টুকরো থেকে দূরে ছিলাম, এটা ওদের সহ্য হয়নি। আমি নতজানু হওয়ার বদলে সসম্মানে দাঁড়িয়েছিলাম, ওটা ওদের সহ্য হয়নি। আমি বুকে ছুরিকার বদলে হাতে পায়ে শেকল পরেছিলাম, এটা ওদের সহ্য উনি হয়নি। হয়তো একটা শক্তি ইঙ্গিত করেছেন, কিন্তু সব ক্ষমতাসীনরাই কিন্তু একই। একই। আর আমরা শেষ দিকে এসেছি। জি। 12ই মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসছে। এখন এটি শুধু জাতীয় সংসদের না, জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন, সেটাও আমরা জানি না। কিন্তু এই অধিবেশনকে সামনে রেখে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত এবং এনসিপি মুখোমুখি। রাষ্ট্রপতির ভাষণ, রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন। বিরোধী দল বলছে তার ভাষণ না দেওয়ানোর ব্যবস্থা করতে হবে। ভাষণ দিলে তারা থাকবেন না, তারা অভিশংসন আনবে। আর সব মিলে কে দেখেন, এর আগেও আপনি সাংবাদিক হিসাবে অনেক অধিবেশনের শুরুতে প্রথম দিন অবলোকন করেছেন যে কি নানা রকম নাটকীয় ঘটনা ঘটে। জি। এবারেও কি আমরা নাটকীয় ঘটনার প্রত্যক্ষ করতে যাচ্ছি? আমার মনে হয় নাটকীয় ঘটনা প্রত্যক্ষ করতে যাচ্ছি, এবং সেই নাটকীয় ঘটনাটা যে খুব অপ্রত্যাশিত তা না। কেননা রাষ্ট্রপতিকে এখনকার বিরোধী দল এবং তাদের সহযোগীরা চায় না, এবং রাষ্ট্রপতি ভাষণ দিক সেটাও চায় না। কিন্তু বিএনপি এই জায়গাটাতে খুবই দৃঢ় প্রতিজ্ঞ যে তারা সংবিধানের কাঠামোর ভিতরে থেকেই নির্বাচন করেছে, সংবিধানের কাঠামোর ভিতরে থেকেই সংসদ গঠিত হয়েছে, এবং সংবিধানের কাঠামোর ভিতরে থেকেই সংসদ অধিবেশন শুরু হবে। আবার রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন সেটা তো সরকারি দলের লিখিত ভাষণ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ক্যাবিনেট সরকারের কর্তৃক approved। বাংলাদেশের সংবিধান অনুসারে বর্তমানে রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার মতো দুইটা ক্ষমতা আছে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এছাড়া তো আর কোনো ক্ষমতা নাই তার। আর এছাড়া কোথাও কবর জিয়ারত করতে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলতেন যে কবর জিয়ারত এবং মিলাদ পড়ানো এই এটাও একটা স্বাধীনতাও কাজ। তার আছে। না, কিন্তু কবর জিয়ারত করতে গেলেও আইন অনুসারে আপনাকে রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে যেতে হবে। এটা মানে স্বাধীনভাবে তিনি কিছুই করতে পারবেন না। তো যেই জায়গাটাতে ছিলাম, খুব সংক্ষেপে বলতে গেলে আমার ধারণা যে সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল জামাত এবং এনসিপি তারা খুব হইচই করবে, এবং একটা পর্যায়ে তারা রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে উঠবেন তখন তারা ওয়াকআউট করবেন। তো এটাকে আমি মনে করি পজিটিভ দিক। পজিটিভ এই কারণে যে রাজনীতি সংসদের মধ্যে থাকুক, ওখানে তারা ওয়াকআউট করুক, ফাইল ছুঁড়ে মারুক, রাগারাগি করুক, যা কিছু হোক, রাজনীতির কেন্দ্রবিন্দু সংসদ হোক। রাজপথে কোনো ঝামেলা না হোক, রাস্তায় অবরোধ না হোক, হরতাল না হোক, পেট্রোল বোমা না হোক, আগুন দেওয়া না হোক, অমুকের বাড়িতে হামলা করা না হোক, সেগুলি না করে সংসদের ভেতরে তোমরা যা খুশি করো, কোনো সমস্যা নাই। আবার 5 বছর পরে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে মানুষ যাদেরকে ভোট দেবে তারা ওইখানে রাজনীতির চর্চা করবে। আমি নাগরিক হিসেবে এটা প্রত্যাশা করি। মামুন মাহবুব, আপনি কিভাবে দেখছেন না, এটা তো জাতীয় সংসদের প্রথম অধিবেশনটা? হ্যাঁ, না, প্রথম অধিবেশনে তো আমাদের কার্যপ্রণালী, সংসদের বিধি বা সংবিধান সব মিলে প্রথম অধিবেশনে নতুন সংসদের বা প্রত্যেক বছরেও শুরুর সময় রাষ্ট্রপতির ভাষণ দিতে হয়, এবং আমাদের এখানে সেটেল রাষ্ট্রপতির ভাষণ হচ্ছে ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত। যার ফলে এখন তো সোশ্যাল মিডিয়ায় সেদিন রাষ্ট্রপতি একটা জায়গায় বক্তৃতা দিয়েছে পাঠ দিবসে, অনেকে অহেতুক তাকে টোন করেছে, কোনো প্রয়োজন নেই। কারণ ইউনূস সাহেব ওনাকে সমালোচনা তো করতে তা পারে করুক না, কিন্তু না, সেটা তার অন্য কাজের করুক, তার তো এই বক্তৃতা দেওয়া ছাড়া উপায় নাই। সে যদি আইন মানে, সংবিধান মানে। তো যেটা আমার সাংবাদিক ভাই মামুন ভাই বললেন, ওটাই নাম কি জামাত এনসিপি, তো তারা হয়তো রাষ্ট্রপতির ভাষণ বর্জন করবে বা প্রতিবাদ করবে। তারা অভিশংসন আনার তো আমি বলি সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সংখ্যাগরিষ্ঠতা নেই এটা। তবে আমি মনে করি যে জামাত ইসলামের জীবনে গতবার ছিল গোল্ডেন অপরচুনিটি। গোল্ডেন নয় যে আমাদের ছেলেমেয়েরা পায় না জিপিএ প্লাস, আর এটা কি বানাবো, গোল্ডেন জিপিএ। তো আমরা তো এসএসসি টার্মে অভ্যস্ত, ফার্স্ট ডিভিশন স্টার পাওয়া এগুলো। তো জামাতের গোল্ডেন না, ট্রিপল গোল্ডেন চান্স ছিল, যেহেতু আওয়ামী লীগ সহ একটা বড় রাজনৈতিক দল এবং অন্যান্যরাও নাই। তো তার হাইয়েস্ট সুযোগ গেছে এইবারই, এত বছর পর, যেখানে সরকার পুরো তাদের সাপোর্ট দিয়েছে। ফলে তারা কিন্তু আপনি জামাতের রাজনীতি কিন্তু আবার সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। হ্যাঁ না সেটা তো হয়েছে, প্রমাণই হয়েছে। না, আমি বলছি জামাত আপনি রাজনীতির পক্ষে বিপক্ষে বলেন, তারা কিন্তু তাদের রাজনীতিটা ঠিকমতো করতে চায়। তো তারাও আমার ধারণা পার্লামেন্টকে তারা সচল রাখবে তাদের রাজনীতি এগোনোর জন্য। আমরাও এটা ভালো মনে করি, আমার ভাইয়ের সঙ্গে একমত হয়ে 5 বছর ওখানেই গুতাগুতি করেন, কেয়ারটেকারটা দিয়ে আবার একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমি একটা কথা আজকে শেষ করি আপনার এই চমৎকার অনুষ্ঠানে। অ্যাটলিস্ট যদি আমরা বেঁচে থাকবো কিনা আল্লাহ জানেন, অ্যাটলিস্ট যদি আরও 4 টার্ম
একটা নিরপেক্ষ সরকারের মোটামুটি বাংলাদেশের স্টাইলের 91-96 যে নির্বাচন 15 ফেব্রুয়ারি না জুনের, অ্যাটলিস্ট আরও 4 টার্ম অর্থাৎ 20 বছর যদি আপনার নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচনে জনগণ ভোটাধিকার দিতে পারে, তাহলে আপনি গণতান্ত্রিক পথে হাঁটতে পারবেন। না হলে আপনি গণতন্ত্র ডিকটেশন দিয়ে হয় না। আমাদের এখানে কালচার হচ্ছে আমি যখনই আমার দল যেতে তখন বলি গণতন্ত্র এসে গেছে, এটা হয় না। এই 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 প্রত্যাশাটা আমি রাখতে চাই। আমরাও প্রত্যাশা করি যে জাতীয় সংসদই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু, এবং তর্ক বিতর্ক ওয়াকআউট সেখানেই সবই পার্লামেন্টের অংশ। সেখানেই সমস্যার সমাধান খুঁজে বের করবেন আমাদের জনপ্রতিনিধিরা, এবং সরকার যেসব প্রতিশ্রুতি তবে তারা যে জনগণের বলছে কাছে- ছায়া ক্যাবিনেট, জনগণের- তারা ছায়া ক্যাবিনেট আচ্ছা, করুক। জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রক্ষা করবেন। বিরোধী দল সরকারের ভুল ত্রুটি নিয়ে কথা বলবেন, তারা ছায়া ক্যাবিনেট করে আর সরকারের ভুল ত্রুটি বিকল্প তারা প্রস্তাবও দেবেন। কিন্তু আমরা আর রাজপথে হাঙ্গামা রাজনীতির নামে অবরোধ দেখতে চাই না। আপনাদের দুজনকেই চর্চার পক্ষ থেকে ধন্যবাদ। আবারও দেখা হবে। এতক্ষণ আমরা কথা বললাম সাংবাদিক জয় মামুন ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।